আমার তো ভেঙে ফেলাইছে, তারপরে যে সব প্রজেক্টের রুমে নিয়েছে, এখনো আবার প্রজেক্ট চলতেছে, ওই যে ক্লাউড অ্যাকাউন্টিং ওদের এখানে চলতেছে। তো আমাকে যে ক্লাস দিছে, ভাবলাম ওই ক্লাসে আপনাদের বসানোর থেকে অনলাইনে ক্লাস করালে ভালো হবে, বুঝছেন? ওই যে আপাতত করেন, কারণ ওই যে পিছনের পিসি গুলা ছিল না, 3-4টা, খুবই স্লো। ওরকম পিসি দিয়ে 508 নম্বর ল্যাপটপ তৈরি করছে, বুঝছেন? কিন্তু ওইখানে গিয়ে বসা যায়, ওর থেকে আপনার বাসার পিসি ভালো হবে যদি ভালো হয়। আচ্ছা তাহলে ইয়া করেন, তাহলে একটা কাজ করি। উম, তাহলে ল্যাপটপ নিয়েছেন, আপনি আপাতত অনলাইনে করেন, নেক্সট উইকে ক্লাসটা তো আবার ইয়া করা দরকার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ইয়াটা দেখাই দিই আপনাদের। 508 মনে হয় খালিও পাবো না এখানে আছে, তারপর দেখুন আপনাদের একটা ইয়া নিয়ে নিই, সেটা হচ্ছে গিয়ে রবিবার, আজকে মে 21, 2025। পিএইচপির আমরা লাস্ট ক্লাসে স্ট্রিং ফাংশন এগুলো করছিলাম, তাই না? বিল্ট ইন ফাংশন নিয়ে কাজ করতেছিলাম। ইফেলস দেখিনি, অপারেটর পর্যন্ত দেখা হয়েছে, আর ম্যাজিক কনস্ট্যান্ট এগুলো হালকা পাতলা দেখা হয়েছে। আচ্ছা, উম, শুরু করি তাহলে, ইফেলস দিয়ে শুরু করি। ইফেলস খুব সোজা জিনিস, নিলাম ইফ এলস ডট পিএইচপি। আপনার কি গিট হাবে কিছু আছে? দেখেন তাহলে যে পিএইচপি ব্লক কি, পিএইচপি লিখে ইন্টার দিলে পিএইচপি ব্লকটা আছে নাকি। ধরুন এখানে বলি যে yes, যদি কিছু হয় তাহলে এখানে আমি কিছু করবো, কি হয় যদি হচ্ছে গিয়ে কন্ডিশন। দেখেন লেখার নিয়মটা কি, জাভা স্ক্রিপ্টের মধ্যে, জাভা স্ক্রিপ্টে করছি তো, তাই না? ইফ মানে যদি আমার এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা কন্ডিশন থাকবে, এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটাকে ব্লক বলে, হ্যাঁ? তো এই ব্লকের মধ্যে অনেকগুলো কোড থাকতে পারে। তো এই ব্লকের ভিতরে যে কোড গুলো থাকে সেটা ডিপেন্ড করে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সেই কন্ডিশনটা সত্যি নাকি মিথ্যা। যদি সত্যি হয় তাহলে ব্লকের ভিতরে কোডটা রান হবে, যদি সত্যি না হয় তাহলে ব্লকের ভিতরে কোডটা রান হবে না। কন্ডিশন কি, ছোট কন্ডিশন দিয়ে তাহলে বুঝতে সুবিধা হবে। একটা ভেরিয়েবল নিলাম এক্স, এক্স সমান সমান 5,
এত কিছু লিখলাম কিচ্ছু আসবে না, এটা কোনো কথা? এই আপাতত বন্ধ রাখি। তাহলে এখানে ইফের মধ্যে আমাকে বলতে হবে একটা কন্ডিশন বা শর্ত। বললাম এক্স এর মান যদি ছোট হয় 10-এর থেকে, তাহলে একটু করে দাও কাকে, ভেরিয়েবল এক্স। ওকে, এখন যদি আমি একটু আউটপুট দেখি, আহ, না, এটা ফোল্ডার, আপনাদের ফোল্ডারের নামটা কি দিয়েছি? তো ভয়ঙ্কর নাম। তাহলে এর থেকে বেটার হচ্ছে গিয়ে আমি এখানে ইন্ডেক্স ফাইলের নাম চেঞ্জ করেছি। এই যে ইন্ডেক্স ফাইলের নাম চেঞ্জ করি নেই দেখে আমার এখানে এই ওয়েবসাইটটা চলে আসতেছে। হ্যাঁ, তো আমি যদি সরাসরি লোকাল হোস্টে হিট করলে ফোল্ডারের নামগুলো দেখতে চাই, তাহলে ইন্ডেক্স ফাইলের নামটা আমাকে চেঞ্জ করে দিতে হবে, যে ইন্ডেক্স ফাইলের নামটা চেঞ্জ করে দিতে হবে। এখন আমি এখানে যেটা রান করতে চাচ্ছি সেটা হচ্ছে কি আমার ফোল্ডার, এই যে ফোল্ডার মে 21 2025 রান করলাম, এখানে যে এফ এলস আছে তাই না? দিলাম, কি আসছে? 5 আসছে। তাহলে এটা হচ্ছে আমার আউটপুট। আমার ইনপুট কোনটা? এটা হচ্ছে কি আমার ইনপুট, ইকো করো এক্সপি। এখন আপনি একটু আমাকে কাইন্ডলি মনি বলেন দেখি, কিছু বুঝছেন? বুঝেন? এই সোজা জিনিস বুঝেন নাই? আচ্ছা, এখানে ভিতরে কি লেখা আছে? এই ফার্স্ট, এই বাংলা অর্থ কি? যদি। হ্যাঁ, তো হ্যাঁ, তো এই যে এখানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এটার ভিতরে কি থাকবে? কন্ডিশন থাকবে। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এটাকে সিএসপি ভাষায় কি বলে মনে আছে? হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, প্যারেন্থেসিস বলে। কি বলে? প্যারেন্থেসিস। হ্যাঁ, গুগলে সার্চ করতে পারেন প্যারেন্থেসিস। এই দেখেন এখানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আর সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটাকে বলে কার্লি ব্রেসেস। হ্যাঁ, তো এই কার্লি ব্রেসেস এর মধ্যে আপনার হচ্ছে গিয়ে অনেক লাইন কোড থাকতে পারে, এটাকে একটা ব্লক বলা হয়। কি বলা হয়? ব্লক। একটা ব্লকের ভিতরে অনেকগুলা কোড থাকতে পারে। এই যে সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এই যে ভিতরে যে স্পেসটা, এটা একটা ব্লক। হ্যাঁ, এই ব্লকের কোড গুলা এক লাইনে লিখছি আমি, আরো 100 লাইন থাকতে পারে। এই ব্লকে আমি জাস্ট লিখে দিলাম কি, এক্সট্রা হ্যালো ওয়ার্ল্ড লিখে দিলাম। হ্যাঁ, তাহলে এই হ্যালো ওয়ার্ল্ডটা, এই ইকোটার কাজটা কি? এই ব্লকের ভিতরে কাজটা কি? কি কোড লিখেছি? যে একটা লেখা প্রিন্ট করে দেখাও, যেটার নাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, তাই না? এই যে 4 নম্বর লাইনের কোডটা, তাহলে এইটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পড়েছে। তার মানে হচ্ছে গিয়ে এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে শর্ত দিয়েছি, যেটা কন্ডিশন বলে ইংলিশে, তাই না? যে কন্ডিশনটা দিয়েছি, সেই কন্ডিশন যদি পূরণ হয়, রিটার্ন করবে ট্রু অথবা ফলস। যদি ট্রু রিটার্ন করে তাহলে এটা রান হবে, যদি ফলস রিটার্ন করে তাহলে এটা রান হবে না। বুঝতে পেরেছেন এবার নাকি? মনির কি অবস্থা? আসলে নাকি মিথ্যা কথা? বুঝতে পারছেন? আচ্ছা, পিসিতে আসেন না মোবাইলে আসেন? ও হো, ল্যাপটপ নাই? ল্যাপটপ?
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এরপরে যেটা করি, এলসিফ দিয়ে দিই, হ্যাঁ, এলসিফ দিয়ে যে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ওপেন সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিই। এলসিফ মানে হচ্ছে একসাথে স্পেস ছাড়াও লেখা যায় এভাবে। তার মানে এই কন্ডিশনটা যদি পূরণ হয় তাহলে এই যে এলসিফে আসবে না। এলসিফে আমি আরেকটা কন্ডিশন দিতে পারি। যেমন কি কন্ডিশন দিতে পারি, যদি এক্স ছোট হয় মনে করেন 20-এর থেকে, তাহলে ইকো করো হ্যালো ইউনিভার্স। চিহ্ন দিয়ে দিই, সেমিকলন দিয়ে শেষ করি, হ্যাঁ। আচ্ছা, এই যে 6 নম্বর লাইনে একটা প্রিন্ট করছি কি হ্যালো ইউনিভার্স, এবং 6 নম্বর লাইনের আগে যে এলসিফ লিখেছি এই এলসিফ এর কন্ডিশন কিন্তু পূরণ হয়। বলছে এক্স এর মান 5, তাহলে 5 কি 20-এর থেকে ছোট না? হ্যাঁ, কন্ডিশন থেকে পূরণ হচ্ছে, 5 20-এর থেকে ছোট, তাহলে এটা রান হওয়ার কথা, কিন্তু হবে না। কেন হবে না? কারণ ইফ এলস ইফ এগুলাতে যখন একটা ইফ রান হয়ে যায় বা কোনো একটা এলস ইফ রান হয়ে যায়, ওইখানে কোডটা রান হয়ে কাজটা বন্ধ হয়ে যায়, পরে কোডে আর যায় না। হুম, যেমন আমি আরেকটা সত্য দিচ্ছি, হ্যাঁ, তাহলে এখানে কি লেখা আছে, হ্যালো বাংলাদেশ, এই কন্ডিশনও কিন্তু পূরণ হয়। দেখেন এক্স এর মান কত, 5, এখানে বলছে 5 30-এর থেকে ছোট, ছোট না? অবশ্যই ছোট, কিন্তু এটা রান হবে না। কেন এটা রান হবে না, কেন রান হবে না? কারণ এটা একটা মানে ট্রেনের মতো। এলস এটা একটা বগি, এলস ইফ এটা আরেকটা বগি, এই এলস ইফ এটা আরেকটা বগি। এটার নিয়মটা হচ্ছে ট্রেন চলতে থাকবে, কোনো একটা বগির ভিতরে যদি মনে করেন এই কন্ডিশন পূরণ হওয়া মানে বোম ফুটা মনে করেন, হ্যাঁ, ট্রেন চলতে থাকবে, কোনো একটা বগির যদি বোম ফুটে যায় তাহলে ওই ট্রেন চলবে না, ঠিক আছে, এখানেই শেষ হয়ে যাবে। তো এইখানে হচ্ছে গিয়ে আপনার এই যে প্রথমেই দেখেন শর্ত পূরণ হয়ে গেছে, এক্স এর মান 5, 5 কি 10-এর থেকে ছোট? হ্যাঁ ছোট, তাহলে এটা রান হয়ে যাবে, মানে বম ফুটে গেছে। তারপরে এই ট্রেনের যে বাকি যে এই বগিগুলা এটা আর চলবে না। উদাহরণ তো নাইস বানাইছি, যাই হোক, বুঝছেন? এইখানে দেখেন, তাহলে আমি একটু বাড়াই দিই, দেখেন এক্স এর মান 15 দিয়ে দিই, তখন কি হবে? এক্স এর মান 15 দেওয়ার পরে তখন দেখতে পাচ্ছি কি আমার হচ্ছে কি এক্স এর মান 15 কি 10-এর থেকে ছোট? ছোট না, তখন 4 নম্বর লাইনের কোডটা রান হবে না। তারপর 15 কি 20-এর থেকে ছোট? হ্যাঁ ছোট, ঠিক বলছে তাই না? তখন এই কোডটা রান হয়ে যাবে। যখন এটা রান হয়ে যাবে তার মানে কি ট্রেনের মধ্যে বোম ফুটে গেছে, এরপরে আর হাজারটা এলসিফ থাকলেও রান হবে না। আর লাস্টে একটা এলস দিয়ে দিলাম, মানে কোনোটাই যদি রান না হয় তাহলে এইটা রান হবে। এই এলসটা কিন্তু তাহলে এই বগির একটা অংশ, হ্যাঁ, দিলাম হ্যালো ওয়ান, হ্যালো ইউনিভার্স, হ্যালো বাংলাদেশ, হ্যালো ঢাকা, এরকম কিছু। এই তাহলে এলস, এলসিফ, এলস এটা কি বুঝা গেছে? জাভাস্ক্রিপ্টে করেছিলাম। হ্যাঁ এটা করছিলাম, তো এটা পিএইচপি তে প্রচুর ইউজ হবে, হ্যাঁ। এটার আরেকটা ভার্সন আছে সুইচ, আমি খুব একটা ইউজ করি না, আপনাদের জাস্ট দেখাই রাখি, হ্যাঁ।
SWITCH সুইচ। সুইচের মধ্যে আমি কাকে মানুষ করতে যাচ্ছি? ভেরিয়েবল এক্স কে। তারপর কার্লি ব্রেসেস দিলাম, দিয়ে বললাম হচ্ছে গিয়ে কেস, কি কেস? যে এক্স আর কেস লিখে দাম, এটা ইউজ করি না তো। কেস লিখে, আচ্ছা ওটা হচ্ছে আমি কন্ডিশন দিতে চাচ্ছি উপরেরটাই, বলতে চাচ্ছি ভেরিয়েবল এক্স ছোট 10-এর থেকে, তাহলে ইকো করে কি হ্যালো ওয়ার্ল্ড। কিন্তু এখানে হচ্ছে যে ব্রেক দিয়ে দিতে হয়, এখানে ব্রেক কিওয়ার্ডটার কোনো ব্যবহার নাই ইফে, কিন্তু সুইচে ব্রেক কিওয়ার্ডের ব্যবহার আছে। এইখানে ব্রেকের কাজটা এই যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করেছেন না, এটা করে দিচ্ছে, কিন্তু এখানে ব্রেকের কোনো সেকেন্ড ব্র্যাকেট নেই, তো এর জন্য ব্রেক কিওয়ার্ডটা ইউজ করা লাগতেছে। মানে আপনার কোনো কোড যদি এক্স যদি ট্রু হয়, যাই হোক কোনো কোড যদি আপনার ঠিক মতো রান হয়ে যায়, যে কোনো শর্ত যদি পূরণ হয়ে যায়, সেখানে এই সুইচটা কাজ করা থেমে দিবে। উপরে যে বোমের উদাহরণ দিয়েছিলাম, ওটা এখানে ব্রেকের ক্ষেত্রে প্রযোজ্য, যে হ্যাঁ ট্রেনে কোথাও বগিতে বোম ফুটে গেছে, তাহলে ট্রেন চলাচল বন্ধ। আচ্ছা, কিন্তু এই ব্রেকটা যদি না দেন তাহলে কি হবে জানেন? আপনার কন্ডিশন পূরণ হইলেও এরপর যত কোড আছে সব অটোমেটিক মানে সুইচের মধ্যে রান হয়ে যেতে থাকবে। ঠিক আছে, তাহলে এই সুইচটা জাস্ট দেখে রাখেন। রিয়েল লাইফে আমি খুব একটা ইউজ করি না, আমি রিয়েল লাইফে কোনগুলো ইউজ করি একটু দেখাই। এই ইফটা ইউজ করি প্রচুর, একটা আছে টার্নারি অপারেটর, এটা ইউজ করি। হ্যাঁ শিখে রাখেন, নয়তো প্রজেক্টে ঢুকলে তো আর আমি কোডিং বুঝাবো না, তখন তখন করতে থাকবো, তখন দেখা যাবে আপনি হচ্ছে কি এটা বুঝবেন না কি করেছি। হ্যাঁ, তখন আমাকে আবার প্রজেক্টের মধ্যে বুঝাইতে হবে। দেখেন, একটা কন্ডিশন দেখেন, এফ এক্স ছোট 10 ইকো করো এটা। আচ্ছা, ব্র্যাকেট ইউজ ছাড়াও করতেছে, হ্যাঁ ব্র্যাকেট ইউজ ছাড়া যেটা করতেছে আমি চাচ্ছি না ব্র্যাকেট ইউজ ছাড়া। এলস ইকো করো হ্যালো ইউনিভার্স। তাহলে এখানে গেমটা হচ্ছে শুধুমাত্র ইফ এবং এলস, কোনো এলস ইফ নেই। হ্যাঁ, ইফ এবং এলস এর গেম। তাহলে এখানে যেটা আমি বলতে চাচ্ছি, ঠিক আছে ইফ আছে এলস আছে, তাহলে যেটা বলতে চাচ্ছি যে ইফ ওকে, এটাই একটা শর্টকাট। দেখেন, প্রথমে বললাম হচ্ছে কি কন্ডিশনটা লিখুন। হ্যাঁ, এইটাই তো কন্ডিশন, তাই না? সরাসরি ব্র্যাকেটের ভেতরে বা ব্র্যাকেট ছাড়াও লিখতে পারি। দেন একটা কোশ্চেন করব, যে এই কন্ডিশনটা কি সত্যি, সত্যি হলো রিটার্ন করবে কি হ্যালো ওয়ার্ল্ড, অথবা রিটার্ন করবে কি হ্যালো ইউনিভার্স। এবং ও যেটা রিটার্ন করবে সেটা তুমি দয়া করে ইকো করে দাও। তাহলে একটু বোঝার চেষ্টা করেন, এই যে এখানে কি কি অপারেটর ইউজ করেছি, কোশ্চেন বোধক চিহ্ন এবং কোলন। কোশ্চেনের আগে কি বসবে? আমার কন্ডিশনটা বা শর্তটা বসবে। কোশ্চেনের পরে গিয়ে বসবে আমার অপশন। এই কন্ডিশন যদি ট্রু রিটার্ন করে, তাহলে কোলনের বাম সাইডে যেটা আছে সেটা রান হয়ে যাবে। আর এই কন্ডিশনটা যদি ফলস রিটার্ন করে, তাহলে ক্লোনের ডান সাইডে যে কোডটা আছে যে হ্যালো ইউনিভার্স, এইটা রান হয়ে যাবে। এই ইফ এলস তো সেমই করছি, তাই না? এই কন্ডিশন পূরণ হলে এটা রান হবে, না হলে এই কোডটা রান হবে। ওইটাই তো এখানে, এই কন্ডিশন পূরণ হলে কোলনের বাম সাইডে কোডটা রান হবে, হয়তো কোলনের ডান সাইডে কোডটা রান হবে। তো এই ইফ এলস এর একটা শর্টকাট হচ্ছে
এই টার্নারি অপারেটর, হ্যাঁ, টার্নারি অপারেটরটা আমি রিয়েল লাইফে খুবই ইউজ করি। একটু 1-2 মিনিট দেখেন, তারপর আমি পরের টপিকসে আগাচ্ছি। আরেকটা কন্ডিশনের টপিক দেখাবো। কোশ্চেন আছে মনি কোনো? হুম, হুম। আচ্ছা, এইবার দেখেন আরেকটা অপারেটর মাঝে মধ্যে ইউজ করি। মনে করেন আপনি সরাসরি ইকো করলেন, হ্যাঁ, ইকো করলেন ভেরিয়েবল ওয়াই কে, কিন্তু আমার কিন্তু ওয়াই নামে কোনো ভেরিয়েবল নাই। তাহলে আমি ওয়াই নামে ভেরিয়েবলকে প্রিন্ট করতে পারবো না। যদি এখানে রান করি, তো অলরেডি ওয়ার্নিং দেওয়া শুরু করেছে যে আনডিফাইন্ড ভেরিয়েবল ওয়াই, ওয়াইটা ডিফাইন করে না, আনডিফাইন্ড। তাহলে এই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, ইফ এলস দিয়ে প্রথমে দেখাই, তারপর আমি আমার শর্টকাটটা দেখাচ্ছি। ইফ এর ভিতরে বললাম যে ওয়াই আসলেও আছে নাকি, এটা চেক করার ফাংশনটা হচ্ছে ইফ সেট, মানে সেট করা আছে নাকি নাই। কে সেট করা আছে নাকি নাই? ভেরিয়েবল ফ্লেক্স। যদি থাকে তাহলে একটু করো ভেরিয়েবল এক্স কে, এক্স হবে না, ওয়াই হবে, ভেরিয়েবল ওয়াই কে এলস দিয়ে দিই। তার মানে যদি ও সাকসেসফুলি না থাকে, ওয়াই কে এখানে কিছু না থাকে, তাহলে ভেরিয়েবল নয়, ওয়াই ইজ নট সেট, এরকম দিয়ে দিয়েছে। তাই রান করলে এরকম ভেরিয়েবল লাস্টে কি এসেছে, ভেরিয়েবল ওয়াই ইজ নট সেট। আর এটা পাশাপাশি আসছে, নিচে নিচে আনতে চাইলে আপনি এখানে ব্রেক ট্যাগ ইউজ করতে পারেন। স্ট্রিং এর ভেতরেই ব্রেক ট্যাগ ইউজ করা যায়, অথবা একটা কোর্স শেষ হলো, আমি ইকো করে আলাদা করে ব্রেক দিয়ে দিলাম। আবার এই সুইচ কোডটি শেষ হলো, আমি ইকো করে আলাদা করে ব্রেক দিয়ে দিলাম। আবার এই ইফটা শেষ করলো, আমি ইকো করে আলাদা করে ব্রেক দিয়ে দিলাম। আবার এই যে এই ইকোটা শেষ হলো, এর পরে আমি ইকো করে ব্রেক দিয়ে দিলাম। তাহলে এখানে যদি এটা রিলোড দিই, এই দেখেন একটা একটা করে নিচে আসছে, লাস্টে কি আসছে, ভেরিয়েবল ওয়াই ইজ নট সেট। কারণ ওয়াই নামে কোনো ভেরিয়েবল আগে কোথাও আমি ডিক্লেয়ারই করিনি, তাহলে ওই এটা কিভাবে প্রিন্ট করবে, তাই না? তো আমি সরাসরি প্রিন্ট করতে গেলে আমাকে ওয়ার্নিং দিচ্ছে বা ওয়ান কাইন্ড অফ এরর দিচ্ছে, কিন্তু এখন হচ্ছে গিয়ে এটা আমাকে কি দিচ্ছে, যে না, একটা মেসেজ দিচ্ছে যে ভেরিয়েবল ওয়াই কে খুঁজে পাচ্ছেন। তো এইটারই শর্টকাট হচ্ছে আপনি এইভাবে দিতে পারেন। আচ্ছা, একটু করে নিয়ে একটা ব্রেক, যে ভেরিয়েবল ওয়াই থাকলে থাকলো, না থাকলে ভেরিয়েবল ওয়াই ইজ নট সেট। এটা আমার কি করতে হবে, ইকো করতে হবে। এক লাইনে এই যে ইকো লাইনের কাজ শেষ। বললাম ইকো করো কাকে, ওয়াই থাকলে থাকলো, না থাকলে ভেরিয়েবল ওয়াই ইজ নট সেট। আমরা যদি এটা রান করে দেখি, হ্যাঁ, ভেরিয়েবল ওয়াই ইজ নট সেট, এটা রান হয়ে গেছে। হুম,
নাল খুলেছেন অপারেটর, অপারেটরের মধ্যে আছে। এই যে এটা। নাল করেছেন, দেখা যাচ্ছে? বুঝতে পারছেন? তাহলে আপনি সুইচটা মনে রাখার দরকার নেই, জাস্ট জেনে রাখুন যে সুইচ নামে কিছু একটা আছে। ইফ এলস এলস ইফ, এই তিনটা। আর এখান থেকে হচ্ছে গিয়ে কি টার্নারি অপারেটর আর নাল কোলেসিং অপারেটর, এই দুইটা, এগুলো যদি একটু বুঝেন তাহলে বেটার হয়। তো এই গেল হচ্ছে কি আমি কন্ডিশনটা তাহলে কভার করে দিলাম, এই সুইচ আলাদা করে রাখছে। কারণ কথা হচ্ছে লুপ রাখছে বা অ্যারে রাখছে পরে, লুপ রাখছে আগে। আচ্ছা লুপ আগে শিখতে পারি, সমস্যা নেই। তাহলে আমি লুপ ডট পিএইচপি নামে একটা ফাইল নিলাম, এইটা শিখবো আমি। একটু একটু পানি খেয়ে আসতেছি আমি। ওকে, সরি ফর দ্য ওয়েটিং। আচ্ছা আমি শুরু করি। লুপ নিয়ে কথা বলতেছিলাম, হ্যাঁ। এই লুপটা হচ্ছে জাভা স্ক্রিপ্টে আসে, মজার বিষয় হচ্ছে এটা, হ্যাঁ। জাভা স্ক্রিপ্টে ওয়াইল লুপের কথা মনে আছে? হালকা মনে থাকার কথা। তো মনে করেন আমি এখানেও এক্স নিলাম, এক্স শুরু করলাম কথা থেকে, শূন্য থেকে শুরু করলাম, হ্যাঁ। বললাম ওয়াইল ভেরিয়েবল এক্স ছোট থাকবে কার থেকে, 10-এর থেকে। তাহলে ইকো করো সরাসরি এক্স কে দিয়ে দিই, হ্যাঁ। নাম্বার ইট এগুলো কিছু দরকার নেই, সরাসরি এক্স। এবং দেন কি করতে হবে, ভেরিয়েবল এক্স এর মান এক এক করে বাড়াই দিতে হবে। আচ্ছা, এই ইকোর সাথে একটা কাজ করি, এটা স্ট্রিং এর মধ্যে দিয়ে দিই। কারণ আমি একটা HTML ট্যাগ দিতে চাচ্ছি যেটার নাম হচ্ছে ব্রেক। তাহলে এখন যদি এটা আমি আমার এই ফাইলটাই হিট করি, লুপের মধ্যে হিট করলাম, এই যে 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। তাহলে এইভাবে হচ্ছে কি আপনি চাইলে while লুপের মাধ্যমে প্রিন্ট করতে পারেন এই সমীকরণ। একইভাবে একটা লুপ আছে যেটার নাম হচ্ছে ফর লুপ। ফরেও সেম কাজটা করে দেখালাম। ফর এই যে ভেরিয়েবল এক্স সমান সমান 0, এক্স এর মান 10-এর থেকে ছোট, যেটা এই লাইনে করেছি। দেন এক্স এর মান 1 করে ইনক্রিমেন্ট করবে, যেটা এই লাইনে করেছি। মানে ফরের ভিতর তিনটা জিনিস একসাথে, while এর ভিতর তিনটা জিনিস আলাদা। যদি প্রিন্ট করে দিই তাহলে দেখেন সেম জিনিস আসবে, দুইটারই সেম জিনিস আসছে, তাই না?
এটা হচ্ছে কি আপনার কি দুইটা লুপ। এছাড়া লুপ আছে, যেমন ফর ইচ লুপ আছে। তো ফর ইচ লুপ হচ্ছে গিয়ে আপনার অ্যারের সাথে দেখতে হয় ফর ইচ লুপ, হ্যাঁ। তো যেহেতু আমরা অ্যারে এখনো শিখি নাই, তাহলে ফর ইচ লুপ আপাতত দরকার নাই। এই যে আমি যদি এখানে ওদের লুপের মধ্যে আসি, দেখেন কি কি দেখাচ্ছে। শুধু ওয়াইল দেখাচ্ছে, ওয়াইল ডু ওয়াইল একটা আছে, হ্যাঁ। তাহলে ডু ওয়াইলটা একটু দেখি। ডু ওয়াইল যদিও আমি ইউজ করবো না, হ্যাঁ। একটা ডু ওয়াইলটা দেখাই। মনে করেন, আচ্ছা, মনে করেন একটা ভেরিয়েবল ওয়াই, ওয়াই এর মান হচ্ছে 10। এখন বললাম হচ্ছে ওয়াইল, আচ্ছা ডু ওয়াইল দিয়ে দিছে। তাহলে দেখেন এখানে কিন্তু ডুটা আগে লিখতে হয়, তারপর কার্লি ব্রেসেস দিতে হয়, দেন বললাম যে তুমি এই কাজটা করো, কি করো, ওয়াই এর মানটা প্রিন্ট করো। তাহলে ওয়াই এর মান প্রিন্ট করবে, দেন এই ব্লকের মধ্যে এই কাজটাও করে দেবে যে ওয়াই এর মানের মান, ভ্যালু যেটা, সেটা এক বাড়িয়ে দিবে। তাহলে এখানে 10 প্রিন্ট ওয়াই এর মান এক বাড়িয়ে 11 করে দিবে, দেন গিয়ে কন্ডিশন চেক করে দিবে, হ্যাঁ ওয়াইটা 9 10-এর ছোট থাকবে বলছে। কন্ডিশন পূরণ হলো না, কিন্তু ওই যে 2 এর কাজটা করে দিবে। তো কখনো যদি এরকম সিচুয়েশনে পড়েন, লুপ প্রথমবার চলবে, দেন যদি কন্ডিশন পূরণ না হয় তাহলে দ্বিতীয়বার আর চলবে না। তখন আপনি চাইলে ডু ওয়াইল ইউজ করতে পারেন। ফর ইচ লুপে দেখি কি বলেছে, এই যে অ্যারে নিয়ে কাজ করেছে ফর ইচ লুপে। আমরা এখনো অ্যারে শিখি নাই, যেহেতু অ্যারে শিখি নাই তাই আমরা এখানে অ্যারে ডিক্লেয়ার না করে কাজ করি, হ্যাঁ। আমরা ফর ইচ লুপ অ্যারের সাথে শিখবো না। যে এখানে একটা ইয়া লাগবে, কি যেন বলে, ফর লুপ, ফর ইচ লুপ, আচ্ছা ব্রেক আর কন্টিনিউ, এই দুইটা কিওয়ার্ড তাহলে দেখাই দিই। মনে করেন এই যে এটা ঘুরতেছে ফর লুপটা, হ্যাঁ। বললাম যে এক্স সমান সমান 5, তাহলে তুমি জায়গাটা স্কিপ করে যাও, কন্টিনিউ মানে এটা মানে পরেরটা চলে যাও। তাহলে দেখেন আমার এখানে এই যে একটার মধ্যে এক্স সমান সমান 5 হয়েছে, 0 1 2 3 4 5টা আর হয় নাই, তাই না? এই ফর লুপের ক্ষেত্রে এটা এটা যদি আমি তুলে দিই, এখানে 10 নামে কিছু একটা আসছে, এই যে এইটা আসছে, বাইরে যেটা আসছে সেটাই। ওকে, আগের পজিশনে চলে আসলাম, একটু ব্রেকের কাজ দেখাই। বললাম হচ্ছে গিয়ে যদি এক্স সমান সমান 8 হয় তাহলে ব্রেক দিয়ে দাও। তার মানে এটা 8 পর্যন্ত প্রিন্ট হয়ে আর হবে না। এই 10 এসছে তো, এটার 10 এসছে, সরি। এখানে 8 পর্যন্ত প্রিন্ট হয়ে আর আসে না, এই 7 ছোট, 8 ছোট 7, তাই না? 1 2 3 4 5 6 7, 7টা প্রিন্ট হচ্ছে। কারণ হচ্ছে যখন আমি বলছি এক্স সমান সমান 8, তখন বলছি ব্রেক, ব্রেক মানে কাজটা ওইখানে শেষ। তো এইটা হচ্ছে কন্টিনিউ আর ব্রেকের ব্যবহার। তাহলে একটু 1 মিনিট দেখেন কন্টিনিউ ব্রেকের ব্যবহার, তারপর না হয় আপনাদের ফাংশন দেখাই দেবে, হ্যাঁ। বিল্ট ইন ফাংশন, আমাদের তৈরি করা ফাংশন। তারপর তো এই লুপের ফাংশন গুলো একটু দেখেন।
আছে ওই যে শারীরিক শিক্ষা ওই সাবজেক্ট পড়াই হবে ওই টিচার সকালে এসে পড়াই গেছিল আচ্ছা আচ্ছা আমরা রেস্ট দেন আর এসে আচ্ছা ঠিক হ্যাঁ 10 মার্কের এক চ্যাপ্টার আচ্ছা ঠিক আছে বসো হ্যাঁ ও আচ্ছা, আসেন একটু সামনে বাড়ি। আমরা হচ্ছে গিয়ে নেক্সট টপিকটা ধরি, ফাংশন ধরি। হ্যাঁ, ফাংশন তা সোজা আছে পিএইচপি, এটাও জাভাস্ক্রিপ্টের মতোই বলতে পারেন। আচ্ছা, ফর ইচ লুপ বাকি থেকে যায়, তাহলে কিন্তু ফর ইচ লুপটা বললাম অ্যারের সাথে দেখবো, আমরা আগে অ্যারে দেখে নিই, পরে ফর ইচ লুপ দেখবো। তাহলে আমি একটা ফাংশন নিচ্ছি। ফাংশন নেওয়ার জন্য প্রথমে যেটা করতেছে, একটা কিওয়ার্ড লিখলাম, যে কিওয়ার্ডের নাম হচ্ছে ফাংশন। লেখার পরে আমার একটা কি করতে হবে, ফাংশনের নাম লিখতে হবে। নাম কি লেখা যায় ফাংশনের নাম? যে কোনো নাম লিখতে পারি। আমি বললাম মাই ফান, লিখে তারপর হচ্ছে যে কোনো নাম দিতে পারেন। এই যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিব, সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ফাংশন কি? ফাংশনের ভিতর এক বা একাধিক লাইনের কোড একসাথে স্টোর করে রাখতে পারবেন। যখন আপনি ফাংশনটা কল করবেন, এই অতগুলা লাইনের কোড একসাথে রান হয়ে যাবে। এতে কি হবে, যখন একই কোড বারবার রিপিটেড করা লাগে, তখন আপনি ফাংশনের মাধ্যমে জিনিসটা রিপিট করতে পারবেন। হ্যাঁ, যেমন এখানে ইকো, এই কাজটা কি করছে, ইকো করছে হ্যালো ওয়ার্ল্ড। তাহলে যে ফাংশন, ফাংশনের নাম প্যারেনথেসিস কার্লি ব্র্যাকেট হচ্ছে ডিফাইন করার নিয়ম বা তৈরি করার নিয়ম। কল করার নিয়ম কি? ফাংশনের নাম লিখবেন, দেন কার্লি ব্র্যাকেট দিবেন। এটি হচ্ছে আপনার কল করার নিয়ম। তাহলে এটি যদি আপনি এখানে রান করতে চান, দেখি কি আছে। ফাংশন, হ্যাঁ, এই যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসে। তাহলে এইভাবে আমরা ফাংশন তৈরি করতে পারি। আচ্ছা, এবার দেখেন একটু প্যারামিটার দিয়ে কাজ থেকে, মনে করেন এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, বা এটা মেসেজটা চেঞ্জ হবে, ডাইনামিক হবে। হ্যাঁ, এটা কি মেসেজ হবে আমি জানি না, তাহলে আমি জিনিসটা একটা ভেরিয়েবল আকারে চিন্তা করি। হ্যাঁ,
ভেরিয়েবলটা যেহেতু আমি ফাংশনটা এখানে বসাবো, তাহলে নিয়ম হচ্ছে এই জিনিসটা আপনি ওই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে উল্লেখ করে দিবেন যে এই মেসেজটা আসবে ফাংশনের ভিতরে। দেন আপনি যখন নিচে ফাংশনটা কল করবো, এইখানে আমি ডাটাটা পাস করে দেবো যে কি আসবে। তাহলে ফাংশনটা নিচে কল করলাম, কল করার সময় এখানে কি বলেছি, হ্যালো। এইটা গিয়ে এই মেসেজের মধ্যে বসবে, মেসেজটা প্রিন্ট হবে। এখন যদি আপনার ফাংশনে কল করে দিয়ে আমি রিলোড দিচ্ছি, ওই হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, তাই না? আমি কাউকে দেখাতে দেখেন, আমি এখানে তাহলে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, কারণ হচ্ছে কি আমি বাহির থেকে মেসেজটা পাস করেছি। এভাবে কষ্ট করে বাহির থেকে মেসেজ পাস করলে উপকারিতা কি? উপকারিতা হচ্ছে এই একই ফাংশন আমি বারবার ইউজ করতে পারবো, কিন্তু আমি মেসেজটি পরিবর্তন করে দিতে পারবো। ওকে, তাহলে দেখেন মাই ফাংশন এখানে 6 নম্বর লাইনে একবার কল করেছি, আবার 7 নম্বর লাইনে আমি মাই ফাংশন কল করেছি। এখন যদি আমি যাই, তাহলে এখানে কি আসছে, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ইউনিভার্স, এরকম কিছু একটা চলে আসছে, কারণ এই যে একই জিনিস দুইবার কল হয়েছে। আপনি চাইলে দুই মাই ফাংশনের মাঝখানে বি আর ট্যাগটা ইকো করে দিতে পারেন, তাহলে এখানে হচ্ছে গিয়ে জিনিস দুটা নিচে নিচে নেমে আসছে। এইভাবে হচ্ছে গিয়ে একটা সিম্পল ফাংশন কাজ করে। ফাংশনের প্যারামিটার এবং আর্গুমেন্ট আমরা এটা চিনি। প্যারামিটার কোনটা, এই যে ফাংশন ডিফাইন করার সময়, তৈরি করার সময়, এই যে 2 নম্বর লাইনে ফাংশনটা তৈরি করেছি, এই তৈরি করার সময় উপরে ওই যে এমএসসি বা এখানে আমি যেটা পাস করেছি, হ্যাঁ, মেসেজের শর্টকাট, হ্যাঁ, এমএসসি, এইটা হচ্ছে গিয়ে আপনাকে প্যারামিটার ডিফাইন করার সময়, ডিফাইন করা মানে কি, তৈরি করতেছিলাম ফাংশন শেষে। আর এই যে যখন ফাংশন কল করেছি, কল করার সময় যে মেসেজটা আমি পাস করে দিয়েছি, এইটাকে বলছি আর্গুমেন্ট। তাহলে এটা প্যারামিটার, এটা হচ্ছে আর্গুমেন্ট। সিস্টেম বা নিয়মটা কিভাবে কাজ করে, আপনি যখন ফাংশনটা কল করবেন বা ফাংশনটা এখানে নিয়ে আসবেন, তখন এই ফাংশনটা যখন ইউজ করবেন, তখন এখানে প্যারেন্থেসিসের মধ্যে একটা মেসেজ পাস করে দিয়েছি। তাহলে এখানে যে আপনার প্যারামিটারটা আছে, সে এই মেসেজটাকে গ্রহণ করে তার ভেতরে রেখে দিবে। তারপরে আপনি চাইলে এটা প্রিন্ট করতে পারেন। প্যারামিটার কিন্তু আমি চাইলে দুইটা নিতে পারি, একটু দেখাই কিভাবে। এই যে ব্রেক টাইম দিয়ে এখানে এমন ফাংশন সাম দিয়ে দিই, হ্যাঁ, সাম অফ 2 নম্বরের কিছু দিতে পারি। এই এসএনএআই দিয়ে দিয়েছি। নতুন কিছু জিনিস দেখতে পাচ্ছি, দেখেন নতুন কি জিনিস দেখতে পাচ্ছি। আমরা ফাংশন ঠিক আছে, নাম ঠিক আছে, আমি প্যারামিটার দুইটা পাস করেছি। তাহলে প্রথম প্যারামিটারটা বসবে এ নামের ভেরিয়েবলের মধ্যে, দ্বিতীয় প্যারামিটারটা বসবে বি নামের ভেরিয়েবলের মধ্যে। এইভাবে ফাংশনের ভ্যালু আমার প্যারামিটার চলে আসছে। দেন এটা ইকো করবেন, এটা রিটার্ন করবে, মানে দিয়ে দিবে, ফেরত দিবে। দেন আপনি চাইলে ওটা অন্য কোনো ভেরিয়েবলে রাখতে পারেন, কিংবা ইকো করে দিতে পারেন। তাহলে আমি সরাসরি প্রিন্ট করে দিচ্ছি, হ্যাঁ, এই প্রিন্টের মধ্যে বলতেছি সাম অফ নাম্বার, এখানে দুইটা নাম্বার দিয়ে দিলাম 5 আর 10। তাহলে 10 আর 5 যোগ করলে 12 নম্বর লাইনের রেজাল্টটা কি আসার কথা, 10 আর 5 যোগ করলে 15 আসার কথা। দেখি তো একটু রিলোড দিয়ে, হ্যাঁ 15 চলে আসছে। তাহলে এইভাবে হচ্ছে কি আমরা চাইলে ফাংশন ইউজ করতে পারি। এখন কথা হচ্ছে কেউ যদি সরাসরি এই ফাংশনটা ইউজ করে এবং কিছু কল না করে, তাহলে কি যোগফলটা আসবে? রিলোড দিয়ে না, যোগফলটা আসে নেই, ফেটাল ইরো, এই টাইপের কিছু ইরো দিচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমি কি করতে পারি, যে ভাই ইরোর আসে নাই, ইরোর মানে রেজাল্ট আসে নাই, তখন আমি ওই যে সাম অফ 2 নাম্বার যেটা নিয়েছি না,
এইটার আগে হচ্ছে গিয়ে যেটা করতে পারি উম, আচ্ছা এখানে এখানে ডিফল্ট ভ্যালু দিয়ে দিতে পারি, যেমন এখানে আমি দিয়ে দিলাম 1, আবার বি এর মান দিয়ে দিলাম 2, অন্য যে কোনো কিছু দিতে পারি। তার মানে এখানে এ এর মান কোনো কিছু যদি না পায় আর্গুমেন্টের কাছ থেকে, তাহলে এ এর মান চলে আসবে হচ্ছে কি 1। আর বি এর মান আর্গুমেন্টের কাছ থেকে যদি কোনো কিছু না পায়, যেমন হচ্ছে 17 নম্বর লাইনে আমি কোনো আর্গুমেন্ট পাসই করি নাই, তাহলে বাই ডিফল্ট এর মান তখন 1 হবে, বি এর মান 2 হবে, দুইটা মিলায় 3 হওয়ার কথা। চলুন দেখি 3 হয় কিনা। হ্যাঁ 3 হয়। তাহলে এইভাবে হচ্ছে কি আমরা যদি চাই ফাংশন তৈরি করতে পারি, ফাংশনের প্যারামিটার পাস করতে পারি, আর্গুমেন্ট গ্রহণ করতে পারি, প্যারামিটারের ভিতরে ডিফল্ট ভ্যালু দিয়ে দিতে পারি। রিটার্নের ব্যবহারিক হালকা দেখলাম, রিটার্ন কোনো কিছু ইকো করে না, ভেতরে ভেতরে রাখে। দেন আপনি যদি রেজাল্টে ইকো করতে চান তাহলে ইকো হবে। রিটার্নের আরেকটা কাজ, ফাংশনের ভিতর যদি রিটার্ন কল করেন তাহলে হচ্ছে ওই ফাংশনের কাজ এখানে শেষ হয়ে যায়। রিটার্নের পরে যদি আরো 10 লাইন কোডে থাকে বা 1000 লাইন কোডে থাকে, সেটা রান হবে না, ফাংশনের রিটার্ন ওই রিটার্ন পর্যন্তই হবে। বুঝতে পারছেন? হ্যাঁ বলেন। আচ্ছা, ফাংশনের ভেতরে যে কাজটা হবে সেটা যদি আপনি সরাসরি প্রিন্ট করেন তাহলে রিটার্ন দরকার নেই, আপনি ইকো করে দিবেন। আর যদি ফাংশনের ভিতরে যে কাজটা করে ওইটা মনে করেন সরাসরি প্রিন্ট হবে না, অন্য কারোর সাথে আগে কানেক্টেড হবে দেন প্রিন্ট হবে, তখন আপনি রিটার্ন দিয়ে দেবেন। রিটার্নটা প্রিন্টের মতোই, কিন্তু প্রিন্ট ডিসপ্লেতে দেখায়, রিটার্নটা ডিসপ্লেতে দেখায় না, ভেতরে ভেতরে রাখেন যতক্ষণ না আপনি ওটা কোনো প্রিন্ট বা ইকো ফাংশনের মধ্যে না দিবেন। তাহলে একটু W3 ইউজ করে কষ্ট করে একটু এই ফাংশন পেজটা পড়েন, 5 মিনিট সময় দিলাম, পড়েন। কোশ্চেন থাকলে একটু আমাকে বলেন, হ্যাঁ? আমি তো যা বোঝানোর বুঝাইছি, একটু দেখেন এখানে কোনো ঝামেলা হয়নি। পড়েন W3 ইউজ করে আপনার কম্পিউটারে পড়েন। আচ্ছা তাহলে এই ফাংশন নিয়ে কোশ্চেন আছে, কোনো কিছু আছে? বিল্ট ইন ফাংশন কি, যেটা আমি মাত্র তৈরি না, সরি, বিল্ট ইন ফাংশন হচ্ছে যেগুলো আগের ক্লাসগুলোতে করছি, মানে আগে থেকে পিএইচপি তৈরি করে রেখেছে। আর ইউজার ডিফাইন্ড ফাংশন হচ্ছে যেটা আমরা তৈরি করলাম আজকে, এই যে সরাসরি ফাংশনের ভিতরে ইকো করে দিয়েছে। কল এ ফাংশন, ফাংশন কিভাবে কল করে, ফাংশনের নাম লিখবে, প্যারেন্থেসিস দিবেন, আগে ফাংশনটা ডিফাইন থাকতে হবে, দেন হচ্ছে ফাংশনের নামটা লিখবেন, প্যারেন্থেসিস দিবেন, ফাংশন কল হয়ে যাবে। হ্যাঁ, তারপর পিএইচপি ফাংশন আর্গুমেন্ট, এই যে আর্গুমেন্ট পাস করতেছে, যে জেনি এটা আর্গুমেন্ট, এই এফ নেমটা হচ্ছে প্যারামিটার, আর এখানে যে নামগুলা পাস করা হচ্ছে এগুলো হচ্ছে আর্গুমেন্ট। মাল্টিপল আর্গুমেন্ট আমি দিতে পারি, এই যে 2টা আর্গুমেন্ট দিয়ে দিয়েছি। ডিফল্ট আর্গুমেন্ট, এই যে দেখেন একটা আর্গুমেন্ট নিয়েছে, এর ভিতরে ভ্যালু দিয়ে দিয়েছে, তার মানে আপনি যদি কোথাও কোনো আর্গুমেন্ট পাস না করে ডিফল্ট আর্গুমেন্ট হিসেবে এটা রান হয়ে যায়। এই যে রিটার্নিং, রিটার্ন নিয়ে কাজ করতেছে। লেট এ ফাংশন রিটার্ন এ ভ্যালু, ভ্যালু রিটার্ন করলে এটা প্রিন্ট হয় না, জাস্ট রিটার্ন হবে।
রিটার্ন হলে এটা আমি দেখতে পারবো না, ভেতরে থাকবে। হ্যাঁ, যদি প্রিন্ট করা যায় তখন রিটার্ন করা ভ্যালুটা আপনি তোর মধ্যে দিয়ে দিতে পারেন। এটা করা নিয়ে আপনাকে পাসিং আর্গুমেন্ট বাই রেফারেন্স। ওকে, এখানে এন্ড ইউজ করেছে রেফারেন্স হিসেবে, এন্ড ভ্যালু, ভ্যালুর সাথে 5 যোগ করে দিছে। তার মানে আপনি এখানে 5 যদি আমি পাস করি, হ্যাঁ, এই ফাংশনটা যদি আমি কল করি, নাম্বারটাকে পাস করে দিচ্ছি, তাই নাম্বারটা গিয়ে বসবে তার ভিতরে, ভ্যালুর ভিতরে, ভ্যালুর ভিতরে 5 যোগ করে দিচ্ছি। কিন্তু আমি পরবর্তীতে ইকো করছি কাকে, কোনো ফাংশন ঠিক করিনি, কিন্তু আমি নাম্বারটাকে ইকো করে দিয়েছি। দেখছেন ফাংশন কোনো ডাটা কিন্তু তাহলে কি প্রিন্ট করতেছে না, তাই না? এরকম প্রচুর লাগে, প্রচুর প্রয়োজন হবে। ফাংশন ভেতরে ভেতরে কাজ করে থাকবে, কোনো ডাটা প্রিন্ট করবে না। ওকে, যে নাম্বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটাকে রেফারেন্স বলতেছে। কারণ দেখেন নাম্বার কিন্তু 2 দিচ্ছেন, নাম্বারটা আপনি ফাংশনে পাস করেছেন, পরে নাম্বারটা ইকো করেছেন, 7 হয়ে যাচ্ছে। কারণ ফাংশনের ভিতরে আপনি আরেকটা ভ্যালু যেটা ডাটা চেঞ্জ করে দিয়েছেন, কিন্তু ভ্যালুর আগে কি দিয়ে দিয়েছেন, এন্ড অপারেটর দিয়েছেন। তার মানে এই ভ্যালুটা কাকে রিপ্রেজেন্ট করতেছে বা কাকে রেফারেন্স করতেছে, আপনি যে এটা একটা প্যারামিটার, আপনি যে আর্গুমেন্ট ভেরিয়েবলটাকে পাস করছেন সেই আর্গুমেন্টটাকে রেফারেন্স করছে। এটা রেখে যোগ করে 7 হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে লাস্ট হচ্ছে রেফারেন্সটা একটু দেখাচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে ইসে কনভার্ট হয়ে যায়, অ্যারেতে কনভার্ট হয়ে যায়। হ্যাঁ, যদি আপনি একাধিক ডাটা রিসিভ করেন এবং আপনি জানেন না কত কত ডাটা আপনি রিসিভ করতেছেন, তখন যেটা করবেন আর্গুমেন্টের আগে 3টা ডট দিয়ে দেবেন। তাহলে ও কি করবে, সেই আর্গুমেন্টটাকে, যে এক্স এখানে আর্গুমেন্ট, তাই না, এই আর্গুমেন্টটাকে ভেরিয়েবল করে ফেলবে। ভেরিয়েবল, সরি, অ্যারে করে ফেলবে, অ্যারে, অ্যারে, হ্যাঁ, অ্যারে করে ফেলবে। অ্যারে এর মধ্যে কি একটা ভেরিয়েবলের মধ্যে অনেকগুলো ডাটা থাকে, হ্যাঁ, এর জন্য অ্যারেটা আমি করতে চাচ্ছি না আজকে। অ্যারে বড় টপিক, সময় লাগবে। আর যেহেতু অনলাইনে মনে বুঝার বাকি আছে, বেশি আমি প্রেশার দিতে চাচ্ছি না। আপনারা এই দুইটা একটু দেখেন, একটা হচ্ছে গিয়ে কি বলে রেফারেন্স, এন্ড এর ব্যবহার এখানে, আর আরেকটা হচ্ছে গিয়ে এই যে 3টা ডট যেটা, ওই 3টা ডট আবার বুঝতে গেলে ওই যে অ্যারে লাগবে। হ্যাঁ, 7 নম্বরে যে 5, আপনি জানেন না কয়টা আছে, আপনি খালি কমা দিয়ে দিয়ে দিয়েছেন, তাই না? তাহলে এখানে আর্গুমেন্টের আগে কি দিয়েছেন, 3টা ডট দিয়েছেন। তাহলে যেহেতু আর্গুমেন্টের আগে 3টা ডট দিয়েছেন, তাহলে এখন হচ্ছে কাউন্ট ফাংশনটা অ্যাকচুয়ালি অ্যারে কাউন্ট করতে ইউজ হয়। অ্যারের ডাটাগুলো কাউন্ট করার জন্য এই কাউন্টটা ইউজ হয়। তো এখানে আপনি কাউন্ট দিয়ে দিছি, লেন্থ, তার মানে অ্যারের লেন্থ বের করুন। দেন ফর লুপের মাধ্যমে আমরা অ্যারেটাকে প্রিন্ট করছি, যেটা আমি এখনো দেখাইনি আপনাদের, নেক্সট ক্লাসে দেখাই দিব যে অ্যারে কিভাবে ফর লুপের মাধ্যমে প্রিন্ট করা যায়। উনি আসেন, এই মনি, কথা শোনা যায়? আর হ্যাঁ, আমার কথা শোনা যাবেই। অনেকক্ষণ কথা বলতেছিলাম, শোনা যায় না, আরে কমপক্ষে 10 মিনিটের মতো কথা বলতেছিলাম।
আরে না, আমি নিজে শিখাইতেছিলাম, পড়তে দিচ্ছিলাম তো 5 মিনিট, তারপর তো এসে এই যে কথা বলতেছিলাম কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ হয়। এখানে দুইটা জিনিস আছে, হ্যাঁ, যেটা আমি আপনাদের বলছি যে এখনো পড়াইনি, অ্যারের মতো একটা জিনিস আছে, অ্যারে তো বুঝাইনি, হ্যাঁ। তো পিএইচপি অ্যারে ভেজাল আছে, পিএইচপি অ্যারে আমি আলাদা ক্লাস নিয়ে বুঝাই। কারণ পিএইচপি জাভাস্ক্রিপ্টে একটা অ্যারে আছে, পিএইচপি তে 3 ধরনের অ্যারে, বুঝছেন? ইন্ডেক্স অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে, আর হচ্ছে মাল্টি ডাইমেনশনাল। তো যেহেতু 3 ধরনের অ্যারে আছে এবং ওগুলো লুপের সাথে কাজ করি, এটা পরে বুঝাবো। তো এখানে একটা জিনিস হচ্ছে কি, রেফারেন্স নামে একটা জিনিস দেখতেছিলাম, যে দেখছেন রেফারেন্স ব্যবহার, এটা কি করছে যে এটা কিন্তু ভেরিয়েবলের নাম কি, ভ্যালু, কিন্তু এখানে সে যে নাম ভেরিয়েবল কে চেঞ্জ করে দিচ্ছে এই ভ্যালু, কারণ এই এন্ড ভ্যালু দিচ্ছেন, এখানে কি দিচ্ছেন, নাম, তার এই নামটা হচ্ছে কি এই ভ্যালুকে রেফারেন্স করতেছে। যেটা ফাংশন ছাড়া একটু আমি করার চেষ্টা করি, তো দেখি তো হয় কিনা। মানে হচ্ছে রেফারেন্স, রেফারেন্স ডট পিএইচপি ব্লক নেই। এখানে আমি বললাম যে একটা ভেরিয়েবল, ভেরিয়েবলের মান হচ্ছে এক্স, এক্স এর মান হচ্ছে 5। তারপর বললাম ভেরিয়েবল ওয়াই সমান সমান and who, and ভেরিয়েবল এক্স। তাহলে আমি ওয়াই এর মান দিয়ে দিলাম কি 10, তাহলে ওয়াই এর মান চেঞ্জ করতে হচ্ছে, ওয়াই এর মান দিলাম 10। এই যে কমেন্ট গুলো আমি উঠাই, ওয়াই এর মান 10 দিয়ে দিলাম, কিন্তু প্রিন্ট করলাম আমি কাকে, ভেরিয়েবল এক্স। আর এই জিনিসটাকে রেফারেন্স বলতেছে, মানে দেখেন চেঞ্জ করছে কিন্তু ওয়াই এর মান, কিন্তু চেঞ্জ হয়ে যাবে এক্স এর মান। দেখি তো হয় কিনা, এটা আমি রান করে দেখি। রেফারেন্স দিয়ে দিলাম, 10 চলে আসছে। 10 কিন্তু এক্স এর মান না, আমি ইকো করেছি কাকে, এক্স কে। তাহলে এক্স এবং ওয়াই সেই নাম আলাদা হলেও সেম সেম হয়ে গেছে। এইটাই হচ্ছে গিয়ে রেফারেন্স, মানে দুইটা নাম আলাদা কিন্তু এক হয়ে গেছে, কারণ একটার মান চেঞ্জ হলে আরেকটার মান চেঞ্জ হবে। এখন মনে করেন আমি এক্স এর মান চেঞ্জ করি, 20 করে দেবো, কিন্তু ইকো করলাম কাকে, ওয়াই। তাহলে দেখুন 10-এর পরে কত চলে আসছে, 20 চলে আসছে, তাই না? তাহলে এইভাবে 10-এর পরে 20 চলে আসছে। কেন আসছে, কারণ এক্স এর মান চেঞ্জ করেছি, কিন্তু প্রিন্ট করেছি কাকে, ওয়াই কে। তাহলে একটা আরেকটার সাথে যুক্ত হয়ে গেছে, এমন ভাবে যে একটা চেঞ্জ হয়ে গেলে আরেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে রেফারেন্সের ব্যবহার, ওটা ফাংশনের ভিতরে ইউজ করা যায়। আচ্ছা, তাহলে এই কটা দেখেন, হ্যাঁ এই কটা দেখেন। আর হচ্ছে গিয়ে এরপরে কাজ কি, রবিবার তাই না? রবিবার কয়টা, 6টা থেকে তাই না? এই 4:30 থেকে করা যায়, 4:30। হুম, অফিস আছে। ও আচ্ছা আচ্ছা, এমনি কটা হয়, 6টা থেকে 7:30 হয় তাই না? হুম, ইয়া করেন তাহলে হচ্ছে গিয়ে, আমাকে জানেন,
মনি জানে, মনি তো আসতেছেন সকালে তাই না, রবিবার সকালে জানাই দিন। আচ্ছা ঠিক আছে, আমি এটা ভিডিও করে রাখছি, আমি ক্লাসটা দিয়ে দিব না আপনি রেকর্ডিং। হ্যাঁ